আপনারা জানেন বিগত 19 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলায় 8টি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভূমিধস বা অন্যান্য বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি। জনজীবন একদম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় 17 লক্ষ লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে। তো এই ব্যাপারে যে জমি এখনো জলমগ্ন হয়ে আছে সেগুলি 3-4 দিন জলের নিচে থাকায় এখানে যে শস্য ছিল তা সম্পূর্ণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো জলমগ্ন আছে কিছু কিছু জায়গায়। তো এখানে এবং নতুন করে জলপ্লাবিত হচ্ছে। আমি নিজেই প্রত্যক্ষদর্শী হিসাবে আমি দেখে এসেছি সিপাহীজলা ডিস্ট্রিক্টে নলছড় ইত্যাদি এলাকায় ব্যাকফ্লোর মতো হচ্ছে। নীরমহলের আশেপাশের যে বা তার থেকেও একটু দূরের যে জমি সেগুলিতে এই রুদ্রসাগরের জল ব্যাকফ্লো হয়ে পৌঁছে যাচ্ছে এখন। তো এটা এখনো জলমগ্ন হয়ে আছে, এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আর এই আকস্মিক বন্যার কারণে কৃষকদের ফসল, বিশেষ করে আউশ যেটা ওরা হারভেস্ট করতে পারেনি, এবং আমন ধান যেটা এবার প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল, এবং শাকসবজি এটার প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ নিয়েছে। আমরা বৃষ্টিপাতের পরিমাণে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে 22 আগস্ট 2024 থেকে যে বৃষ্টি হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এর মধ্যে আমি শুধু বলবো ডিস্ট্রিক্ট ওয়াইজ, মানে যেটা বৃষ্টিটা হয়েছে 22 আগস্ট থেকে আজ পর্যন্ত, 22 আগস্ট পর্যন্ত, মানে 1 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত, এবং 20 এবং 22 আগস্টে কত হয়েছে। তো প্রথমটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত। স্বাভাবিক বৃষ্টিপাত উত্তর ত্রিপুরাতে 270.5 মিলিমিটার। আর আগস্ট মাসে 22 তারিখ পর্যন্ত 459.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 70% বেশি স্বাভাবিকের চেয়ে। এবং 3 দিনে 20 থেকে 22 আগস্ট ধর্মনগরে, মানে যেটা বৃষ্টি যেখানে মাপা হয়, এখানে 267.4 মিলিমিটার বৃষ্টি মাপা হয়েছে। ঊনকোটি ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ছিল 229.4 মিলিমিটার, কিন্তু এবারে আগস্ট মাসে 22 আগস্ট পর্যন্ত 460.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 101% বেশি। কৈলাসহরে 3 দিনে যে বৃষ্টিপাত মাপা হয়েছে 20 থেকে 22, সেটার পরিমাণ হচ্ছে 267.4 মিলিমিটার। ধলাই জেলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে 188.9 মিলিমিটার। প্রাপ্ত বৃষ্টিপাত যেটা আগস্ট মাসে হয়েছে এটা 599.7 মিলিমিটার, এটা স্বাভাবিকের চেয়ে 217% বেশি। এবং গন্ডাছড়ায় যেখানে রেন গেজ আছে এখানে মাপা হয়েছে 400 মিলিমিটার, 400.9 মিলিমিটার। খোয়াই ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 212.8 মিলিমিটার। আর আগস্ট মাসে 22 আগস্ট পর্যন্ত হয়েছে 645.5 মিলিমিটার বৃষ্টি, যেটা 203% স্বাভাবিকের চেয়ে বেশি। তেলিয়ামোড়াতে যেখানে বৃষ্টি মাপা হয়, রেন গেজে মাপা হয়েছে 561.5 মিলিমিটার। পশ্চিম ত্রিপুরাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 201.6 মিলিমিটার আগস্ট মাসে। আর 22 আগস্ট পর্যন্ত আমাদের এখানে এই বছর যে বৃষ্টিটা আমরা পেলাম 632.7 মিলিমিটার, এটা 214% বেশি স্বাভাবিকের চেয়ে। আগরতলায় রেন গেজ যেটা ম্যাট ডিপার্টমেন্ট দিয়ে থাকে, এটা আমাদের মাপা হয়েছে 489.5 মিলিমিটার, এটা শুধু 3 দিনে। আর সিপাহীজলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 223.7, আমি শুধু আগস্ট মাসের কথা বলছি। আর প্রাপ্ত বৃষ্টি যেটা 22 আগস্ট পর্যন্ত সেটা হচ্ছে 563.9 মিলিমিটার, স্বাভাবিকের চেয়ে 152% বেশি। সোনামুড়াতে মাপা হয়েছে 396.8 মিলিমিটার। গোমতী ডিস্ট্রিক্টে 205.7 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পরিমাণ।
আর অগাস্ট মাসে যে বৃষ্টি হয়েছে সেটা 751.7 মিলিমিটার, 265% বেশি স্বাভাবিকের চেয়ে। কাকরাবনে রেন গেজে মাপা হয়েছে 498 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণ ত্রিপুরায় সেটা সবচেয়ে বেশি ত্রিপুরার মধ্যে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ এমনিতেও বেশি হয় 264.8, কিন্তু অগাস্ট মাসে 22শে অগাস্ট পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে 1288.9 মিলিমিটার, এবং স্বাভাবিকের চেয়ে সেই বৃষ্টির পরিমাণ হচ্ছে 387% বেশি। একমাত্র বগাফাতে 3 দিনে বৃষ্টি হয়েছে 944.2 মিলিমিটার। সেটা প্রায় রাজস্থানের কিছু কিছু অঞ্চলে শুধু 8 সেন্টিমিটার বৃষ্টি হয়, 9 সেন্টিমিটার বৃষ্টি হয় বছরে। প্রায় 10 বছরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি 3 দিনে হয়েছে সাউথ ত্রিপুরায় বগাফাতে। বিভিন্ন এলাকায় আমাদের যে কৃষি এবং উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগের অফিসাররা আছেন, ওনারা পরিদর্শনের পরে যে ছবি আমাদের কাছে এসেছে তাতে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্যামেজ সেখানে হয়েছে। এর মধ্যে কিছু আছে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি, বালি এবং নুড়ি পাথর, সেগুলি জমে গেছে জমিতে, এবং জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে জলের তোড়ে জমির চারদিকের আল সেটা ভেঙে গেছে, এবং ভেতরে আমরা ইংরেজিতে যেটাকে বলি গালি, সেটা ফরমেশন হয়েছে, গভীর নালার মতো সৃষ্টি হয়ে গেছে। তো এই মুহূর্তে এইসব জমিতে ফসল চাষ করা একেবারেই অসম্ভব। আর আমাদের রাজ্যে মোট 397টি সরকারি কৃষি বীজাগার আছে। এগুলি আমরা ভিজিট করার পরে দেখলাম এতে অনেক রাসায়নিক এবং জৈব সারের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেচের মেশিনগুলি যেখানে রাখা হয় আমাদের বিভিন্ন কাস্টমার হায়ারিং সেন্টারগুলিতে, সেগুলি জলমগ্ন হয়ে পড়েছে, এবং তাতে কৃষি যন্ত্রপাতিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে গ্রাম, ব্লক এবং জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ফসলের ক্ষতির শতাংশের হিসাবে নিরূপণ করার কাজ করে চলছে। এর জন্য রাজ্য স্তর থেকে প্রতিটি কৃষি মহকুমা ভিত্তিক নোডাল অফিসার এবং জেলা স্তরে প্রভারী অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে তাদের মাধ্যমে দ্রুত ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রাজ্যের রাজস্ব দপ্তরে ক্ষতির বিস্তৃত বিবরণ দ্রুততার সঙ্গে জমা করা যায়, এবং এসডিআরএফ এবং এনডিআরএফ থেকে নীতি নির্দেশিকা অনুসারে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা যায়। গতকাল অবধি ক্ষয়ক্ষতির যে পরিমাণ, মানে আজকে 24 তারিখ পর্যন্ত যে প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তাতে ধান এবং শাকসবজি মিলিয়ে মোট 89,557.59 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এর আগে আমাদের মাননীয় মন্ত্রী যে ফিগার দিয়েছিলেন এর থেকেও বেশি। এটা নিরূপণ চলছে, এখনো কিছু জলমগ্ন আছে, এখানে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি, এটা আরো চলতে থাকবে কয়েকদিন। আনুমানিক মোট 3,89,793.75 মেট্রিক টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য 1,017,91,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মোট সংখ্যা 1,95,984 জন। তো ধান চাষীদের জন্য আমি আলাদা করে দিয়েছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটার কপি আপনারা পেয়ে যাবেন। আমি শুধু মোট 3,37,285 মেট্রিক টন উৎপাদনের ক্ষতি হয়েছে, মানে এটা প্রায় 83,991 হেক্টর এলাকাতে, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা হচ্ছে 1,61,150। ডিস্ট্রিক্ট ওয়াইজ হিসাব আমরা দিয়েছি। এবং হর্টিকালচার ফার্মার্স যারা আছে তাদের ক্ষেত্রে হেক্টরে যে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ হচ্ছে 5,566.59 হেক্টর, এবং কৃষকের সংখ্যা হচ্ছে যারা এফেক্টেড ফার্মার 34,834। তা আমরা এখন কি স্টেপ নিচ্ছি এটা আমরা দিয়েছি। প্রথম আমরা আগে বলেছি যে ক্ষয়ক্ষতি দ্রুত নির্ধারণের জন্য রাজ্য স্তরের দপ্তরের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা কমিটি গঠন করা হয়েছে, এবং ক্ষয়ক্ষতি পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের চূড়ান্ত তালিকা দ্রুত নিরূপণ করে ক্ষতিপূরণ এর জন্য রাজ্যের রাজস্ব দপ্তরে পাঠানো ব্যবস্থার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য রোগ পোকার আক্রমণ, যদি আমাদের শস্য দাঁড়িয়েও যায় কোনো কোনো ক্ষেত্রে, এখানে পার্টলি ড্যামেজ হয়েছে, সেখানে রোগ পোকার আক্রমণ করতে আক্রমণ হতে পারে। এর মধ্যে হিসপা, এই
কীটের আক্রমণ হওয়ার পরিমাণ মানে এটা আমরা বেশি লক্ষ্য করি। তো সেই জন্য রোগ পোকার হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আগাম আমরা কীটনাশক প্রয়োগের জন্য প্রয়োজনীয় ভিত্তিতে আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদের। এবং বীজতলায় অবশিষ্ট ধানের চারা দিয়ে যেখানে যেখানে আমরা মানে বাঁচাতে পেরেছি বীজতলা, তো সেখানে নতুন ভাবে রোপণ করার জন্য কৃষকদের সাহায্য করা হচ্ছে। ইচ্ছুক কৃষকদের স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বীজ সরবরাহ ব্যবস্থা করা হচ্ছে। লাকিলি আমাদের কাছে শর্ট ডিউরেশন ভ্যারাইটির বীজ ছিল, আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করছি। এবং এছাড়াও ন্যাশনাল সিড কর্পোরেশনের কাছে আমরা সাহায্য চেয়েছি যাতে আমাদের কাছে বীজ দেওয়া হয় অতি দ্রুত। প্রাক শীতকালীন সবজি, যেটা সবজির শর্টেজ হতে পারে, এটা আমরা জেনেছেন, এটা যাতে আমরা মাস দুয়েকের মধ্যে সমাধান করতে পারি তার জন্য প্রাক শীতকালীন সবজি বীজের দ্রুত যোগানের ব্যবস্থা করছি আমরা। আমাদের কাছে যেটা আছে এটা, এবং বাইরে থেকে আনার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত পান বরজগুলি আমরা পুনর্নির্মাণ করার পরিকল্পনা নিয়েছি। রবি খন্দের স্বল্প মেয়াদী জাতের শর্ট ডিউরেশন ভ্যারাইটি গম, পালসেস এন্ড অয়েলসিডস আমরা দ্রুত সরবরাহের ব্যবস্থা করছি। ক্ষতিগ্রস্ত জমি থেকে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি, বালি এবং নুড়ি পাথর ইত্যাদি সরানোর জন্য জেলা প্রশাসনের সাহায্য নেওয়া হবে। সম্ভবত MGNREGA স্কিম বা অন্য কোনো স্কিম যার মাধ্যমে এই রেস্টোরেশন করা যায়, সেই অ্যাকশন প্ল্যান আমরা নিচ্ছি। রবি খন্দে চাষের জন্য প্রয়োজনীয় রাসায়নিক এবং জৈব সারের যোগান সুনিশ্চিত করা হচ্ছে। দ্রুত বন্যার জল কৃষি জমি থেকে কিভাবে ড্রেন আউট করা যায় তার জন্য আমরা অ্যাডভাইস দিচ্ছি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সর্বতভাবে আমাদের অন্নদাতা কৃষকদের পাশে থাকবে। এটা আমি নিশ্চিত করতে চাই আজকে সবার সামনে। এবং রাজ্যের সমস্ত কৃষকদের নিকটবর্তী কৃষি অফিস, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণের অফিস বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে শেষ করার আগে আমি যারা রেস্কিউ এবং রিলিফ ওয়ার্কার, NDRF এর, SDRF এর, আমাদের TSR ফোর্স, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, অন্যান্য ডিপার্টমেন্টের যারা কাজ করেছেন, নিরন্তর রেলেন্টলেসলি সার্ভিস দিয়ে গেছেন রাজ্যের জনসাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা এখনো চালু আছে দক্ষিণ গোমতী ডিস্ট্রিক্টে, দক্ষিণ ত্রিপুরাতে। তো আমি আশা করব আমরা এই বিপর্যয় কাটিয়ে ওঠে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং রাজ্য উন্নয়নের পথে আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ। এটা গতকালকে পর্যন্ত ইয়েস। তো বলছি আমি যে আমরা শর্ট ডিউরেশন ভ্যারাইটি বীজ দেওয়ার ব্যবস্থা করছি। সঙ্গে রাসায়নিক যেগুলি আছে এখন বেঁচে আছে, সেগুলি ক্রপগুলি এখনো আছে, সেগুলির জন্য আমরা রাসায়নিক এবং পেস্টিসাইডস দেওয়ার ব্যবস্থা করছি যাতে সেগুলিতে রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে নেক্সট যে সিজন, রবি সিজন বা শীতের সিজনের জন্য যে বীজের দরকার, বিশেষ করে হুইট, পালসেস এবং অয়েল সিডস, এগুলির ব্যবস্থা করছি। আর ধান যেটা, এটা বড়তেই হবে। আমন ধান এখন কিছু ফার্মাররা চাইছে করবে, কিছুটা ফ্রাস্ট্রেটেড আর কি। যারা করবে তাদের জন্য আমরা বীজ দেবো সবাইকে, আর যারা করবে না, নেক্সট বড় সিজনে করবে, তাদের জন্য আমরা বীজের ব্যবস্থা। শর্টেজ কভার আপ করার জন্য আমরা তো বাইরে থেকেও বীজ আনছি, বীজের তো দেখতে হবে আমাদের। আর কিছু তো সবার কাছেই মজুদ থাকে, এই না যে 3-4 মাসের ফুড গ্রেনস আমাদের রাজ্যে মজুদ আছে। তো এটা তো বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আছে, ফুড ডিপার্টমেন্টে আছে, FCR গোডাউনে আছে, এগুলি তো থাকেই। আর আমরা তো প্রোডাকশন নিয়ে প্রোডাকশনটা যাতে হয়, তো এখানে আমার মনে হয় না
50%-এর মধ্যে 25%-এর মতো বেঁচে থাকতে পারে, 75%-এর মতো ক্রপ নষ্ট হয়ে যাবে। আমরা আশা করব বিভিন্ন রকম প্র্যাকটিসের মাধ্যমে বড়তে বেশি করে এরিয়া যাতে আমরা নিতে পারি, এর মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে ক্ষতিপূরণ করা যায়। আমাদের আলুর এখনো সিজন আসেনি। সিজন আমাদের শুরু হবে লাস্ট পার্ট অফ দা নভেম্বর এবং ডিসেম্বর। তো এখনো তো সেইভাবে কোনো ফিল্ডে নেই আর কি, আলু মাঠে নেই, ক্ষতি হয়নি। একটা তো এসডিআরএফ থেকে আসে, এটা বাদে আমি মনে করি যে পিএমএফ এর যারা সাবস্ক্রাইবার আছে খুব বেশি না, সংখ্যাটা এবার একটু কম আছে, কারণ এনরোলমেন্টটা কম হয়েছে। তারা যেটা পাবে সুবিধা পিএমএফ এটা তো পাবি, এছাড়া বাকিটা এসডিআরএফ দিয়ে কভার করা হবে। এসডিআরএফ জাস্ট একটা অ্যামাউন্ট একটা দেবে, মানে অ্যাজ পার গাইডলাইন্স। আমাদের দিক থেকে আমরা এখনো ক্যাশের কথা চিন্তা করিনি, আমরা কাইন্ডলি দেওয়ার ব্যবস্থা করছি। যত রকম ম্যাটার মানে মিনি কিট, এর মধ্যে বীজ থাকবে, রাসায়নিক থাকবে, সার থাকবে, আর অন্যান্য জিনিস থাকবে। এখন আমাদের ফোকাসটা হচ্ছে যে আমরা কিভাবে এই শর্টেজটাকে ম্যানেজ করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা বিশাল ক্ষতি, আনপ্রেসিডেন্টেড লস, এটা ম্যানেজ করাটা কঠিন, এটা বড় চ্যালেঞ্জ আমাদের ডিপার্টমেন্টের সামনে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আগাম সতর্কতা দিয়েছি, কিন্তু যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যে ন্যাচারাল আর কি, এটা ডেলিউজ, এই ধরনের আনপ্রেসিডেন্ট আমার মনে না আমার জীবিতকালে, আই এম মোর দেন 60 ইয়ার্স ওল্ড, তো 60 বছরের জীবনে আমি দেখিনি এত বৃষ্টি। তো এটাকে কন্টেইন করা উইথ অ্যাডভাইজারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং। এটা তো আমাদের যে মেসেজ আছে না, এটা সবসময় যায়, আমাদের এখানে আইসিআর যে ডিপার্টমেন্ট আছে ওখান থেকে একটা ফোরকাস্ট করে, তারপরে একটা অ্যাডভাইজারি দেওয়া হয়। অ্যাডভাইজারিটা এগ্রো অ্যাডভাইজারি বুলেটিন বলে দিন, মানে আমরা পত্রিকার মাধ্যমে মেসেজের মাধ্যমে দিই না। আমাদের একটা কমিটি আছে ত্রিপুরা রাজ্যে আইসিআর এর তরফ থেকে, যেটাকে বলা হয় গ্রামীণ কৃষি মৌসুম সেবা। ওনারা কিন্তু প্রত্যেক 3 দিন পরে পরেই ওনারা কিন্তু মেসেজ আমাদের ডিপার্টমেন্টে দিয়ে দেয়, আমরাও সেভাবে। এবং ওনাদের যে আছে অ্যাপস আছে, যে যে এগ্রোমেট অ্যাডভাইজারি সার্ভিসের, যেটা গ্রামীণ কৃষি মৌসুম সেবার অধীনে, ওটা সবাই ট্যাগ করা আছে। আমাদের আমাদের এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট থেকে আরম্ভ করে ডাইরেক্টর লেভেল পর্যন্ত এবং সেক্রেটারি স্যার পর্যন্ত এটা আছে। এটা তো প্রত্যেক দিনই জেনারেট হয়, যেদিন মানে ওয়ার্নিং দেওয়া হয় এটা ফার্মারদের কাছে, ফার্মারদের ফোন নাম্বার আছে আমাদের কাছে, এটা ফার্মারদের মোবাইলেও চলে যায়।